বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমোনিন। দুই বিশ্বনেতাই বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। অপরদিকে পৃথক এক বার্তায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এবং গঠনমূলক সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছেন সুইস রাষ্ট্রপতি। মহান ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। রাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তি, বিদেশি কূটনীতিক থেকে আপামর সাধারণ মানুষ। বিশেষ এই দিনকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। একই কথা জানান র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই প্রভাতের আলোকে বাঙালি জীবনে উদ্ভাসিত হবে এমন একটি দিন, যে দিনটির সাথে মিশে রয়েছে বাঙালি জাতির বীর সন্তানদের রক্তস্নাতদের এক মহাবিজয় সূচনার ইতিহাস। আর তাই তো মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখন প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সে লক্ষ্যে ২১-এর প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর যারা শহীদ মিনারে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন তাদের নিরাপত্তা প্রদানে এবারও প্রস্তুত ডিএমপি। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে এক প্রেস ব্রিফিংয়ে মহান ২১শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো প্রকার শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। আপনারা শ্রদ্ধা নিবেদন শেষ হলে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন। প্রিয় উপস্থিতি, জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত 12:40 সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকবৃন্দ। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে কঠোর নিরাপত্তা প্রদান করা হবে বলে জানান র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রোজার প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে ফিরেছে পুরনো চিত্র। বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। রোজার গুরুত্বপূর্ণ পণ্যে বেগুন, লেবু, শসা, কাঁচামরিচের দাম সবচেয়ে বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেছেন ভোক্তারা। রাজধানী বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে অনেকেই এসেছেন বাজার করতে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে কেন্দ্র করে কাঁচা বাজারে লেবু, টমেটো, শসা, বেগুন, কাঁচামরিচ সহ বেশ কয়েকটি সবজির বাড়তি দাম রয়েছে অব্যাহত। অন্যদিকে ডাল, ছোলা ও খেজুরের মতো ইফতারের গুরুত্বপূর্ণ পণ্যের মূল্যও বাড়তির দিকে। এই বেগুন 1 কেজি 160 টাকা চাই,
160 টাকায় আমাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য কিনে খাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায়। যেমন শসা, লেবু, এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা রমজানের সাথে সম্পৃক্ত। এগুলা অটোমেটিক কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দামগুলো অটোমেটিক বেরিয়ে দেয়। মাছ মাংসের বাজারেও বাড়তি দামের ছোঁয়া। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই বাড়তি দাম। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। ভোক্তারা বলছেন রমজানকে কেন্দ্র করে যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেদিকে নজরদারি জোরদার করা জরুরি। নতুন সরকার আইছে, সবকিছু একটু নিম্নতন রাখবো, গরিব দুঃখীর বাজারঘাট রোজার মাস কেন্দ্র করে মানুষ খাইবো, আরো চড়া বেশি। তুলনামূলক বাজার মূল্য মানে রোজার আগে যেরকম ছিল তার থেকে মনে হচ্ছে একটু বেশি। যেমন করলা কিনছি, এটা 250 টাকা কেজি, এটা আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হতো। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সাধারণ মানুষের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পরিকল্পিত উদ্যোগ ও আন্তরিক প্রয়াস নিয়ে আগামী 5 বছর কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী হওয়ার পর শুক্রবার সকালে প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন সিলেট 1 আসনের এই সংসদ সদস্য। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। যদি আমাদের দেশের স্বার্থবিরোধী কোনো কিছু হয়ে থাকে, একটা সভরেন স্টেট যখন একটা চুক্তিতে ঢুকে কারোর সাথে, সেটার অনেকগুলি বাধ্যবাধকতা থাকে। একটা তো গ্লোবাল অর্ডার আছে, কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষের আমাদেরও জানা উচিত যে কোথায় আমাদের ভুল ত্রুটিগুলি হয়েছে। তা আমরা পর্যালোচনা করব এবং আপনাদের জানানোর মতো কিছু থাকলে সেটা জানাবো অবশ্যই। অবশেষে বরিশালের প্রবেশদ্বার 6 জেলার যোগাযোগের একমাত্র সড়কের ফাটল ধরে ভাইরাল হওয়া ঝুঁকিপূর্ণ বামরাইল সেতু সংস্কারে মাঠে নেমেছে সড়ক বিভাগ। ভাঙা ফরিদপুর হয়ে কুয়াকাটার 6 লেনের প্রকল্প মাথায় রেখেই চলছে ডাইভারশন। নিরবচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় আরও 3টি ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায়। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। প্রায় 70 বছরের পুরনো ঢাকা বরিশাল মহাসড়কের একমাত্র যোগাযোগের মাধ্যম উজিরপুর বামরাইলের এই সেতুটি গত বছরের নভেম্বরের শুরুতেই ফাটল ধরে মূল গার্ডারে। মুহূর্তের মধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে ভাইরাল হয় সেতুটি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেতু দিয়ে চলাচল করা দক্ষিণবঙ্গের সকল পরিবহন চালক ও যাত্রীদের মাঝে। ব্রিজগুলো এমনই অবস্থা যে মনে হয় যেন পড়ে যাবে এখনই ভেঙে। ব্রিজটা যেন উঁচু করে এবং নিচের ঢালুটা যেন ঠিক থাকে, খালের পানির প্রবাহ কৃষি মানুষ যেন কৃষি কাজের জন্য পানি যে সেচ কাজ চালাই যেতে পারে। এমন খবরে ছুটে আসে সড়ক সার্কেল বরিশাল। তাৎক্ষণিক 5000 জিও ব্যাগ দিয়ে কিছুটা সাপোর্ট দিলেও দুর্ঘটনার ভয় কাটেনি স্থানীয়দের। কৃষক যাতে পানি পায় সে ব্যবস্থা করতেছে। আমাদের ডাইভারশনের কাজ দ্রুত চলতেছে, আমরা দ্রুত শেষ করব। আমরা তো সবসময় আতঙ্কে থাকি, কোন সময় ভেঙে যায় কোন সময় ভেঙে যায়। তখন তারা ওই বিএডিগুলো কর্মকর্তা এসে বালির ট্রাক দিছে। একই সাথে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর লালপোল, কাশেমাবাদ ও ভুরগাটা সেতুকেও অধিকতর ঝুঁকিপূর্ণর তালিকা করে সড়ক জনপদ। প্রাণহানি প্লাস যানবাহনের চলাচলে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা টেম্পোরারি কাজ হিসাবে আমাদের এখানে জিও ব্যাগ প্লাস হলো আরও সাপোর্ট দেওয়া দিয়ে আমাদের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ বামরাইলের এই সেতু বন্ধ করে নতুন ডাইভারশন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যার প্রকল্প ব্যয় প্রায় 3.5 কোটি টাকা। দ্রুত সমাধান করে দিতে পারলে এটা আমাদের সবার জন্যই ভালো হয়। তাড়াতাড়ি হয় যাতে আমরা নিরাপদে গাড়ি চালাতে পারব। খাল রক্ষা, পানির প্রবাহ আর 6 লেনের প্রকল্প মাথায় রেখে কাজ করার কথা বলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। যেহেতু ঝুঁকিপূর্ণ তাই এখানে আমরা একটা বিকল্প সড়ক প্রস্তুত করতেছি এবং আমাদের আরও 4টি আছে, কাশেমাবাদ সেতু, লালপুল সেতু, যেগুলো আমরা নিয়মিত মনিটরিং করতেছি এবং
আমরা নেসেসারি মেজারমেন্ট নিচ্ছি। রাজধানী ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় একমাত্র ঝুঁকিপূর্ণ সেতু এটি। সড়ক জনপথ বিভাগ করছে বর্তমানে ডাইভারশন কাজ, তবে খালকে বাঁচিয়ে পানি প্রবাহ ঠিক রেখে হবে টেকসই এই সড়ক নির্মাণ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আত্মশুদ্ধি আর সংযমের মাধ্যমে একজন মানুষকে নতুন করে গড়ে তোলার এক অনন্য সুযোগ। রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিদের মিথ্যা, গীবত ও হিংসা থেকে দূরে থাকার শিক্ষা দেয়। পরবর্তী জীবনে এই নৈতিকতাই হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। ইতিহাস, ইলিয়াস মাতবরের রিপোর্ট। রমজানের প্রথম ও প্রধান শিক্ষা হল তাকওয়া, আল্লাহভীরু ও আত্মসংযম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ মুত্তাকি হতে পারে। অর্থাৎ রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং নিজের নফস, রাগ, হিংসা ও অন্যায় থেকে বিরত থাকার প্রশিক্ষণ। রমজান হলো চরিত্র গঠনের মাস। সত্যবাদিতা, সততা ও নৈতিকতার চর্চাই রমজানের আসল শিক্ষা। দোয়া ও ইবাদতের মাধ্যমে একজন মুমিন তার আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পায়। রমজানের মূল শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি এই রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে পূর্ববর্তী জাতির উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূল শিক্ষাটা হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, খোদাভীতি অর্জন করা। তার মানে খোদাভীতি কি? তাকওয়া হলো যে আল্লাহকে ভয় করে প্রত্যেকটা ভালো কাজের সাথে থাকা, প্রত্যেকটা মন্দ কাজ পরিহার করা। পুরো জীবনে যদি আপনি এই চেতনা লালন করতে পারেন, এই চেতনা, আমার তো মনে হয় আর কিছু দরকার নাই। প্রত্যেকটা মুহূর্তে আমি কল্পনা করবো যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। এটি আসলে তাকওয়া, মানে সচেতনতা, এটি হলো তাকওয়া। এবং রমজানের মূল শিক্ষা কিন্তু তাকওয়া, খোদাভীতি। মাহে রমজানের শিক্ষা সংযম, তাকওয়া, মানবিকতা ও নৈতিকতা। যদি এই শিক্ষা সারা বছর জীবনে ধারণ করা যায়, তবেই রমজান হবে সফল ও অর্থবহ। বলি একটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার যে তাকওয়া, আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার ব্যাপারে সচেতনতা, আমাদের সকল কাজে আল্লাহ কি এটা করতে অনুমোদন করেছেন, আল্লাহ কি এটা করতে নিষেধ করেছেন, এই যে একটা সচেতনতা, এটাকে আমাদের কর্মসূচি, এটাকে আমাদের কর্মনীতি হিসেবে গ্রহণ করা, এটা হলো সবচেয়ে বড় রমাদানের শিক্ষা। আর এটা যদি আমরা নিতে পারি, তাহলে সিয়াম যে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, সেটি অর্জিত হবে। রমাদানের শিক্ষা হচ্ছে আমরা নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, তারপর আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা, সংযম, এগুলো আমরা চর্চা করব। এবং এগুলি যদি আমরা চর্চা করি, তাহলে দেখবেন সমাজের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি হয়, ঝগড়া বিবাদ কিংবা বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এদের মধ্যে যে সংঘাত, সেগুলি অনেক কমে যাবে আমরা যদি এই রমাদানের সহানুভূতি, সহমর্মিতা, সংযম, এই শিক্ষাটিকে আমাদের জীবনে ধারণ করতে পারি এবং রমাদানের বাইরেও এগুলো আমরা চর্চা অব্যাহত রাখতে পারি। তাহলে এটা একটা সুন্দর সমাজ আমাদের গড়ে উঠবে। এটা শুধু ধর্মীয় দিক রয়েছে এমন নয়, এটা সামাজিক অর্থনৈতিক। রমজানের শিক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক একটি পরিশুদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ। আপনাকে ধন্যবাদ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে, কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।
ভিসা জটিলতার প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়া নিজ বাসভবনে গিয়ে বিএনপির সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। বহু প্রতীক্ষিত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারে গঠন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুধু নয়, বাংলাদেশের সকল নীতি পরিচালিত হবে, প্রতিফলিত হবে। নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে চাঁদপুরের কচুয়া থেকে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে প্রথম তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া উপজেলা সফরে যান তিনি। এ সময় উপজেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল সহ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনি কচুয়া সম্পর্কে যদি বলতে চান, কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে। বগুড়ায় তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মিলন রহমান নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নন্দীগ্রামের বুড়ইল গ্রামের বখাটেদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান। আমাদের কৃষি। বাজারে প্রচুর চাহিদা, দৃষ্টিনন্দন এবং অর্থকরী ফসল হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধী অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে আর স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় খুশি চাষিরা। আর সূর্যমুখী ফুল চাষে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। এছাড়া দৃষ্টিনন্দন ফসলের ক্ষেত দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রতিনিধি A.K.M. শিশিরের রিপোর্টে বিস্তারিত। কালেকর উপজেলার সিনাব গ্রামের শৌখিন চাষী মোখলেজুর রহমান উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। দিনরাত এই জমিতে এখন সময় দিচ্ছেন তিনি। গাজীপুরের কালেকর উপজেলার এমন চাষীদের উৎপাদিত বীজ স্থানীয় চাহিদা পূরণ করে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে জেলা থেকে বিভিন্ন দর্শনার্থী ছুটে আসছেন এই বাগানে। মোখলেজুর রহমানের বাগান এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাগানে আসছে বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর উপভোগ করছে ফুলের অপরূপ সৌন্দর্য। অ্যাকচুয়ালি আমাদের শহরে এরকম গ্রামীণ পরিবেশ নেই, আর এখানে অনেক সুন্দর একটি সূর্যমুখী বাগান হয়েছে, তো সবসময় আসা হয় না, বছর একটা টাইমেই আসা হয়। ফুল দেখতে অনেক ভালো লাগে আর ফুল অনেক পছন্দ, তাই আমি ফুল দেখতে এসেছি। আমরা আসছি এই যে সূর্যমুখীর বাগানে এগুলো দেখার জন্য, এগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে ঘুরতে আসছি, অনেকদিন যাবত শুনতেছি যে এখানে একটা বিনোদনের জায়গা আছে সূর্যমুখী বাগানের, বিশাল বাগান, এখানে এই জন্য ঘুরতে আসছি। কালেকর উপজেলায় প্রায় সব ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। গত কয়েক বছর ধরে উপজেলায় চলছে অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুলের চাষ। ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধী অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চাইতে একটু আলাদা। সংসারের চাহিদা মিটিয়ে ভোজ্য তেলের বাজার দরা এবং জনগণের বিনোদন স্পট হিসেবে 2 বিঘা জমিতে বাগান করেছেন বলে জানান এই চাষি। এই তেলটা
আমার পারিবারিক চাহিদা মেটাচ্ছে এবং দেশের তৈলের চাহিদা মেটাচ্ছে। এবং আমি প্রত্যেককে বলবো, যাদের আনাচে কানাচে একটু খালি জায়গা আছে, তারা যদি সূর্যমুখী চাষটা করে তাহলে তার পারিবারিক তৈলের চাহিদাটা মিটবে এবং দেশের ভোজ্য তেলের চাহিদাটা মিটবে। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা ও সার্বিক সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। লুৎফর রহমান সাহেব এখানে আমাদের 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তো সেখানে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা দেখেছি এবং পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা প্রদান করেছি। সূর্যমুখীর তেল শরীরের হাড় সুস্থ ও মজবুত করে। এই তেল মানবদেহের মহা ঔষধ হিসেবেও ভূমিকা পালন করে থাকে। একে এম শিশির, মাই টিভি, গাজীপুর।